গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। জানুকে মাত্রই ঘুম পাড়ালাম, আর ও যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণ আমাকে রান্নাটা সেরে ফেলতে হবে, তাই একটু তাড়াহুড়ো। এপাশে জানলাটা দরজাটা খুলে দিই। দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে আজকে। আর এইদিকে আমি নিয়েছি হচ্ছে, এই দেখো কি মাছ বলো তো, ফ্ল্যাশটা জ্বালিয়ে দিই। এই দেখো কাতল মাছ নিয়েছি আজকে, কিন্তু আমাকে একজনের জন্য এতগুলো করে দেয় না, ওটাই একটু মুশকিল হয়ে যায়। যাই হোক, এখন রান্না করতে হবে। কাতলা মাছগুলো দেখে তোমরা কি বুঝতে পারছো? একদম কিন্তু ফ্রেশ আর টাটকা মাছ, আর টেস্টও কিন্তু অপূর্ব ছিল। অনেকদিন থেকে ইচ্ছা ছিল কাতলা মাছ নেওয়ার, তো আজকে সেটা পূরণ হলো। এই একা একা খাওয়া দাওয়া করলে এই প্রবলেমগুলোই হয়। কম মাছ চেলেও কম দেয় না। দেখো প্রথমে আমি কাউকে জিজ্ঞেস করলাম কাকু মাছ কত, বললো যে 400 টাকা কেজি কাতল মাছের। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে এক পোয়াতেও 100 টাকা হয়ে যাবে, আর এক পোয়াতে একজনের হয়েও যায়। কিন্তু কাটার পরে নাকি কাকু বেশি কেটে ফেলেছে, কাটা মাছ কেউ নেবে না। তারপর আমাকে 500 দিল, 200 টাকার মাছে দিলাম। এখন 200 টাকার মাছ আমি একা কীভাবে খাবো? তো আমাদের এখানে তো ফ্রিজও নেই যে ফ্রিজে রেখে তারপরে অন্যদিন খাওয়া যাবে। আর তারপরে প্রথমে ভাবলাম যে তাহলে ভাজা মাছ রেখে দেই, তাহলে পরের দিন খাওয়া যাবে। কিন্তু ওখানে আরেকটা কাহিনী হয়ে গেছে, যার জন্য আমি ভাজা মাছটাও রাখতে পারলাম না, সবগুলো মাছে ঝুলে দিয়ে দিলাম। আসলে আমার মামার আসার কথা ছিল, তো ভাবলাম যে ঠিক আছে মামারা 3 জন, তাহলে সবগুলো মাছই দিয়ে দিই, তাহলে তো লাগবে। পরে ওরাও আর আসেনি। এবার ঝোলের মাছগুলো আমি কী করব, ফ্রিজেও রাখা যাবে না, বাধ্য হয়ে সবগুলো মাছ আমাকে খেতেই হয়েছে, এতগুলো মাছ। এই একা খেলে এই প্রবলেমগুলোই হয়। তারপরে আমি জেঠিমাকে বললাম যে তোমরা তো আজকে মাছ নাওনি, আমি মাছ নিয়েছি, তোমরা একটু নেবে। তো ওরাও বললো যে না, আজকে মাছ খাবে না ওরা, তার জন্যই ওরা নেয়নি। তো যাই হোক, আর কি করা যাবে। কিন্তু আজকে সবজিটা খুবই টেস্টি হয়েছিল, আমি আগেই বলে দিচ্ছি। দেখো মাছগুলো সুন্দর করে ভেজে নিলাম, আর আজকে ভেবেইছিলাম আজকে বেশি কড়া করে মাছ ভাজবো না, একটু হালকা করে ভাজবো। তো একটু হালকা করে মাছগুলো প্রথমে ভেজে নিলাম, তারপরে হচ্ছে শিলনোড়ায় মশলা করে নিচ্ছি। মশলা করার পরে প্রতিদিন আমি শিলনোড়াটা খুব ভালো মতন করে ধুয়ে রেখে দিই, তাও অনেকদিন পর পর করা হয় না, তাই জন্য একটু খালি জল দিয়ে ধুয়ে নিই করার আগে আর কি। তারপরে দেখো পেঁয়াজ রসুন এগুলোই বাটবো, ভেবেছিলাম জিরা লঙ্কা সবই বাটবো, কিন্তু সবগুলো বাটার আর সময় হয়নি, জানো ওদিক দিয়ে ঘুম থেকে উঠে পড়েছিল, তো খালি পেঁয়াজ আর রসুনটাই বাটতে পেরেছি। বাইরে রৌদ্রটা তো তোমরা দেখতেই পারলে, তাহলে ভাবো কি পরিমাণে গরম লাগছে আমার। কালকে আমি ভিডিও দিতে পারিনি, লং ভিডিও। আসলে আমার কালকে আমি ব্লগে শ্যুট করিনি, কোনো রকম ভিডিওই করিনি, তো তার জন্য আমি কালকে ভিডিওটা দিতে পারিনি। এদিকে মাছ বানিয়ে আবার আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম, কারণ মশলা করতে টাইম লাগবে, শিলনোড়াতে মশলা করতে একটু বেশি টাইম লাগে, তার জন্য গ্যাসটা অফ করে দিয়েছিলাম। এখন কিন্তু একে একে মাছের ঝোলটা সুন্দর করে বানিয়ে নেব। ফোড়নে দিলাম জিরা তেজপাতা আর দারচিনি লঙ্কা, এগুলো ফোড়নে দিয়ে এবার পেঁয়াজ আর আলুটাকে সুন্দর করে ভেজে, যেভাবে নর্মাল মাছের ঝোল করে পেঁয়াজ বাটা দিয়ে রসুন বাটা দিয়ে, সেভাবে মাছের ঝোলটা করে নেব। খুব বেশি ঝোল রাখবো না, আলু লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। এদিকে রান্না করছি, এদিকে চাও খাচ্ছে, টাইম নেই, জানু উঠে পড়েছে। ব্রেক নিলাম না চা খাওয়ার জন্য, রান্না করতে করতে খেয়ে নিচ্ছি, কারণ আবার জানুকে নিতে হবে। রান্না কমপ্লিট করে নিই, এবার জানুকে নিতে পারবো। এবার দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজ বাটা দিয়ে দিব। তারপরে হচ্ছে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব, আর তারপরে নর্মাল জিরে গুঁড়ো দিয়ে দেবো। যেভাবে মশলা কষিয়ে মাছের ঝোল বানায় সেভাবে মাছের ঝোলটা আজকে আমি বানাবো। আর জানো তো এতক্ষণে উঠে পড়েছে, মা নিয়েছে, মারও অনেক কাজ আছে, এই টাইমটা সবারই অনেক কাজ থাকে, তাই মাকে বললাম অল্প একটু নেওয়া, আমি ফটাফট। এই দেখো মাছের ঝোল একদম রেডি, এখন নামাবো। মাছও দিয়ে দিয়েছি, কীরকম হয়েছে দেখতে একটু বলো, খেতে যে কীরকম হয় ওটা নিয়ে একটু ডাউটে আছি। তো চলো, রান্নাবান্না শেষ, গ্যাসটা দিয়ে বন্ধ করে হয়ে গেল। তো এখন হচ্ছে বিকেল, জানুকে দিক দিয়ে রেডি করালাম, ফটোটা দিলাম, আর আমি কিচ্ছু রেডি হতে পারিনি। এখন একটু যাচ্ছি জানুকে নিয়ে বাইরে। সে রান্না করার পর তোমাদের সাথে আর কথা বলাই হয়নি, রান্না করে খেয়ে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, জানুকে সেরেলাক খাওয়া হয়েছে, স্নান করেছি। এই বাবা হাত বের করো। তারপরে বাসনটা মাজা হয়নি, বাসনটা মাজতে পারিনি। এখন জানুকে নিয়ে বেরোবো, জানু ঘুমালে পরে তারপরে বাসন মাজবো। দুপুরে খাওয়া দাওয়ার পরে আর বাসন মাজতে পারিনি।
আসলে খাওয়া দাওয়ার পরে কল চাপ দিয়ে বাসন মাজতে একদমই ইচ্ছা করে না, তাই জানু ঘুমোচ্ছিল, জানুর সাথে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন দেখো জানু উঠেছে, জানুকে নিয়ে বাইরে গেলাম, ওকে ঘুরিয়ে নিয়ে আসলাম। তারপরে আছে না, গ্রামের মানুষ জানতেই পারো বিকালে অনেক লোক এক জায়গায় গোটো হয়, তাদের কাছে জানতো আমরা, তারা সবাই জানুকে নেয়, ছোটো বাচ্চা দেখলে সবাই নেয়, তো তাদের কাছে জানুকে রেখে এবার আমি চলে আসলাম এগুলো কাজ করতে। আমি ভাবলাম জানুকে যখন ওরা নিয়েই রেখেছে তাহলে আমি কাজগুলো ফটাফট সেরে ফেলি, কারণ এখন না সারলে মানে এই চান্সে না সারলে আর কাজ ছাড়া হবে না। ছোটো বাচ্চাদের মারা না খালি চান্স খোঁজে কখন একটু কাজ করা যায়। তো ওদের ওখানে জানুকে দিয়ে ভাবলাম এগুলো কাজ করি, আর আমি বাড়ির থেকে শুনতে পাচ্ছি জানু কী পরিমাণে কান্না করছে। আসলে জানু দিন দিন বড় হচ্ছে, আর ও কেন বা থাকতেই চায় না কারো কাছে, জানো তো। ছোটোবেলায় সবার কোলেই যেত, এখন মানে ওর মুড এখনও যায়, ওর মুড, ওর যখন মুড করবে যাবে, যখন মুড করবে না যাবে না। আর আমার সাথে যেন অ্যাটাচমেন্টটা আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত আরও বেড়েই চলেছে, তার জন্য যেন আমাকে ছাড়া বেশিক্ষণ থাকতে চায় না। তো এখানে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর জানো তো সত্যিকারে এত স্পিডে কাজ করেছি, কারণ দিক দিয়ে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি, আমাকেও ডাকছে ওরা যে বাবু কাঁদছে আয়, কিন্তু এরকম আধা কাজ ফেলে রেখে কীভাবে যাব। আর বাড়িতে জানো তো আজকে কেউ নেই যে মানে অন্য কাজ করবে বা জানুকে ধরবে। আর তোমরা দেখতেই পাচ্ছ বাসন মাজতে মাজতে প্রায় সন্ধেই লেগে গেল আমার, তো সন্ধে বাতিও কিন্তু দেওয়া আছে, তো ভাবছি যে আমি বাসনটা মেজে ফটাফট সন্ধে বাতি দিয়ে স্নান করে। আর আরও কিন্তু অনেক কাজ ছিল, সেই কাজগুলো তো করতেই পারিনি, সেই কাজগুলো করলে যে আরও কত লেট হতো, আর জানুয়ারিতে কান্না করতেই থাকতো। তো এই দেখো সব কাজ বাজ করে স্নান করে সন্ধ্যাবাতি দিলাম, তোমার সাথে শেয়ার করতে পারলাম না। জানু খুব কান্নাকাটি, জানুকে যার কাছে দিয়ে আসছিলাম খুব কান্নাকাটি করছিল, তো খালি কোনো রকম তাড়াহুড়ো করে সন্ধ্যাবাতি দিয়ে তারপরে জানুকে নিয়ে এসে দুধ খাওয়ালাম। দেখো মুখে দুধ লাগা আছে, দুধ লাগা আছে, দুধ লাগা আছে। তো এইদিকে দেখো সন্ধ্যাবাতি দিয়েছি সুন্দর করে তুলসী তলায়, আর এদিকে ঠাকুরকেও বাতি দিয়েছি, কিন্তু ভাবলাম ভিডিও করব কিন্তু করতেই পারলাম না। এই দেখো ঠিক আছে, রাধে 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 চুন্দলি, রাধে রাধে চুন্দলি, রাধে রাধে, ফোঁটাটা আউলিয়ে দিচ্ছে। আর বাসন ফাসন মেজে এঁঠো বাসন ছিল তো স্নান করে নিলাম, স্নান করে এই পুজো দিলাম। তো ছোট্ট তোমাদের বেবিও কি এরকম করে? জানোর এজ কিন্তু 6 মাস, আজকে কত তারিখ, 9 দিন, 6 মাস 9 দিন। তো এদিকে দেখো আমার জানু কিন্তু মাথা উঠিয়ে দেয়, খালি এরকম না, মানে আজকে না, ও যেদিন বার্থ হয়েছে ওই দিন থেকেই ও মাথা উঠিয়ে দেয়। তো জানুকে কোলে করে নিয়েই এদিকে বানাচ্ছি হচ্ছে আমি দুধ চা একটু বিকেলের খাবারের জন্য। বাড়িতে এখনো কেউই আসেনি, যে কারো কাছে জানুকে দিয়ে তারপরে চা বানাবো। আর জানু তো বিছানায় একা একা থাকেই না, চোখে একটু খেলনা দিয়ে রেখে তারপরে আমি চা বানাবো, ওটারও কোনো উপায় নেই, তার জন্য আর কি এই কোলে নিয়েই চা বানাতে হচ্ছে। তারপরে কোলে নিয়ে আরো খেতেও হবে, কাপ ধোয়া নেই, কাপড়টা ধুতে হবে, কোলে নিয়ে দিতে হবে। যত দিন যাচ্ছে তত যেন ভালো মতো করে বুঝতে পারছি যে কোন কাজটা আমাকে কখন করতে হবে আর কিভাবে কাজগুলোকে ম্যানেজ করতে হবে। দেখো জানুকে কোলে নিয়েও কি সুন্দর করে আমি চা বানিয়ে ফেললাম, আস্তে আস্তে ওকে কোলে নিয়েও কিন্তু আমি নানান রকম কাজ করা শিখে যাই। এই দেখো জানুকে একটু এখানে একটা গ্লাস দিয়ে বসালাম, খালি চাটা ছেঁকে নিব, তার জন্য হাসছে বুকুটা, তাও ভয় লাগে জানো তো, খালি তাড়াতাড়ি করে চাটা ছেঁকে। সত্যি পরিস্থিতি মানুষকে একদম বদলে দেয়। আগে আমি অতটা কাজ বাজ করতে পারতাম না, আর এখন একটা বাচ্চা নিয়েও সব কাজ কিন্তু ভালো মতন করে ম্যানেজ করে নিচ্ছি। এদিক দিয়ে আমার চাটা হয়ে গেল, তাই প্লেটের মধ্যে এবার চা নিয়ে নিলাম। তো এই দেখো জানুকে নিয়েও আমি চা বানাতে পেরেছি আমার জন্য। পুকু আসছে, দেখো তোমাকে নিয়ে মাম্মা চা বানিয়েছে, দেখো দেখেছো, তোমার সাথে সাথে মাম্মাও বড় হচ্ছে। হ্যাঁ হ্যাঁ কান্দে না বাবা, জানো না এক ফোঁটো একা একা থাকতে চায় না, জানো তো। এই যে এখান থেকে বিস্কিট নেব, এই বিস্কিটগুলো এনেছি।